ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। চলো। কোথায়? তাকিয়ে রইলাম ওনার দিকে। সকাল সকাল হলো কি ওনার? জাস্ট কাম বলেই ওর হাত ধরে এক প্রকার টেনে অফিস থেকে বেরিয়ে এলাম। ওকে গাড়িতে বসিয়ে দিলাম। বাট স্যার, আমরা যাচ্ছি কোথায়? কোনো জবাব দিলাম না। গাড়ি চালাতে শুরু করলাম। একটু পরে আমার একটা মিটিং আছে, আর ডিলটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। অফিসে ফোন দিলাম। হ্যালো রিমি, জি স্যার, বলুন। আজকের আমার আর রীতির যত অ্যাপয়েন্টমেন্ট আর মিটিং আছে সব ক্যান্সেল করে দাও। বাট স্যার, ইতি ম্যামের আজকের মিটিংটা তো। আমি যা বলছি তাই করো। ওকে স্যার। আর আমরা আজ অফিসে ব্যাক করব না। অবাক হয়ে ওনার দিকে তাকালাম। উনি কি বললো এগুলো? মানে কি স্যার? তোমার এত কিছু বুঝতে হবে না। সারা রাস্তা আমি বারবার জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছি, কিন্তু উনি আমাকে কোনো জবাবই দিলেন না। কিছুক্ষণ পর গাড়ি থামলো। উনি আমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে আবার ট্রেনে নিয়ে যাচ্ছে। আমি হা করে আছি। উনি আমাকে একটা কাজী অফিসে নিয়ে আসছেন, কিন্তু কেন? আমার হাত ধরে টেনে আমাকে ভেতরে নিয়ে গেলেন। আমরা এখানে কেন? উনি আমাকে কোনো উত্তর না দিয়ে অন্য কিছু মানুষের কাছে এগিয়ে গেলেন, হয়তো ওনার বন্ধু। আসলি এতক্ষণে? সব রেডি তো? হ্যাঁ, সব রেডি, শুধু তাদের অপেক্ষায় ছিলাম। চল। চলো। ইতিকে বললাম। ও আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। চলো মানে? কোথায়? উফ, এত প্রশ্ন করো কেন? উনি আবার আমার হাত ধরে ভিতরে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসিয়ে দিলেন। উনি আমার পাশে বসে পড়লেন, আর আমাদের সামনে কাজী। বিয়ে পড়ানো শুরু হলো। করছেন কি? এসব হচ্ছে কি? বিয়ে? মানে কি? কেন? আমি তোমাকে বিয়ে করছি। আমি আপনাকে বিয়ে করব না। সবাই হা হয়ে আমার দিকে তাকিয়ে রইল। কাজী সাহেব 10 মিনিট বসেন, আমরা আসছি এখনই। বলেই উনি আমাকে টেনে রুমের বাইরে নিয়ে এলেন। তুমি আমাকে বিয়ে করবে না? আপনার কি মাথা ঠিক আছে? কি বলছেন এসব? আপনি আমার বস, আর আমি জাস্ট একজন সাধারণ এমপ্লয়ি আপনার কোম্পানির। তাহলে কিভাবে আপনি আমাকে বিয়ে করবেন? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম আমি তোমার বস। তাহলে বসের মতোই কথা বলি। মানে? মানে তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। তুমি কোম্পানি থেকে অনেক বড় একটা লোন নিয়েছো, আর কোম্পানিটা আমার। স্যার, আপনি? অবাক হয়ে তাকিয়ে রইলাম। তুমি আমাকে বিয়ে করতে না চাইলে আমি তোমাকে ফোর্স করব না, কিন্তু কিন্তু কি? এখনই এই মুহূর্তে টাকাগুলো ফেরত দিতে হবে। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। বাবার অপারেশনের জন্য 5 লক্ষ টাকা লোন নিয়েছিলাম, যা এখন প্রতি মাসে কিছু কিছু করে দিয়ে যাচ্ছি। কিন্তু আমার বা আমার পরিবারের পক্ষে একত্রে এতগুলো টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব না। আই হোপ এখন আর তোমাকে আমায় বিয়ে করতে কোনো আপত্তি নেই। লেটস গো। আর কিছুই বলতে পারলাম না। বিয়ে হয়ে গেল। কনগ্রেচুলেশন দোস্ত। থ্যাংক ইউ দোস্ত, তোরা না থাকলে সম্ভব ছিল না। আমি আর ওনার সাথে কোনো কথাই বলিনি। একটা মানুষ এত খারাপ হতে পারে? আমার দুর্বলতার সুযোগ নিয়ে উনি আমার সাথে এমনটা করতে পারলো? ভাবতেই আমার কান্না। তোরা হানিমুনে কবে যাচ্ছিস? আগে বাসায় যাই বলেই ইতির দিকে তাকালাম। বাসায় যাবার কথা শুনে ওনার দিকে তাকালাম। ওনার দিকে তাকিয়ে আছি, উনিও আমার দিকে তাকিয়ে আছে। এরপর কি হবে আল্লাহই জানে। উনি গাড়ি চালাচ্ছেন, কোনো কথাই বলছেন না। আমার দম বন্ধ হয়ে আছে ভয়ে। উনি ওনার বাড়িতে নিয়ে এলেন আমাকে। এর আগে কখনো আসা হয়নি আমার। কেবল অফিসে সবার মুখে শুনেছি একই বাড়িতে আলাদা আলাদা ফ্ল্যাটে থাকে সব ভাইয়েরা। দুটো বোন বিয়ে হয়ে গেছে, আমেরিকায় থাকে দুজনই। ভাইদের মধ্যে উনি সবার ছোট, একা থাকেন। আর আজ থেকে হয়তো আমি। কোনো কথা না বলে সোজা আমাকে ওনার ফ্ল্যাটে নিয়ে গেলেন। খুব সুন্দর পরিপাটি করে সাজানো বাসা। অনেকক্ষণ হলো বসে আছি, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। অনেকটা সময় পর উনি আসলেন। মেজো ভাইয়া আসবেন, যা বলার আমি বলবো, তোমার কিছু বলা লাগবে না।
আমি মাথা নাড়িয়ে সায় দিলাম। কিছুক্ষণ পরেই ওনার ভাইয়া এলেন। এসব কি রোদ? তাহলে তো যা শুনে তাই ঠিক মনে হচ্ছে। জি। তা এসবের মানেটা কি? তোমরাই তো বিয়ে বিয়ে করে পাগল করছিলে, আর বিয়ে যেহেতু করতেই হবে তাই করে ফেললাম। তুমি বিয়ে করেছো এতে আমাদের আপত্তি নেই, আর এ থেকে আমাদের আপত্তি নেই, তাই বলে এভাবে? দেখো ভাইয়া, আমার নিজের একটা পছন্দ অপছন্দ আছে, আর বিয়েটা আমায় করতে হবে। তাই আমি আমার পছন্দ করা মানুষটাকেই আমার মতো করে নিজের করে নিলাম। অবাক হয়ে গেলাম, উনি আমাকে পছন্দ করেন? আর অনুষ্ঠানের কথা বলছো, সেটা পরে বড় করে পার্টি দিয়ে দিলেই হবে। বড় ভাইয়া ফোন দিলে তুমি বুঝে নিও, আমি এসবের মধ্যে নেই, আগেই বলে দিলাম। আগে ভাইয়া আসুক। মেজো ভাইয়া আগে আমার মাথায় হাত দিয়ে সুখী হও দোয়া করে গেলেন, কিন্তু আর ঘোর যেন কাটছেই না। উনি আমাকে পছন্দ করে অথচ আমি কখনো বুঝতেই পারিনি ব্যাপারটা। আর উনি আমাকে বুঝতেও দেননি। ভাবতেই ওনার পিছু পিছু ওনার রুমে, মানে আজ থেকে আমাদের রুমে গেলাম। ওনাকে একবার জিজ্ঞেস করা দরকার, তাই ডাকতে নেব তার আগেই উনি পেছন ঘুরে দাঁড়ালেন। পিছনে ঘুরে দাঁড়ালাম। খুশি হবার কিছু নেই। মানে? মানেটা খুব সিম্পল। আমি তোমাকে পছন্দ টছন্দ করি না, ওই কথাটা জাস্ট বলেছি, কারণ ভাবি আমার জন্য মেয়ে দেখছিলেন। আমি তোমাকে পছন্দ করি শুনলে কষ্ট পাবে না তাই। আর ভাইয়া আমাদের বিয়ের ব্যাপারটা তোমার বাসা জানিয়ে দিবে, তোমার চিন্তা করতে হবে না। কথাগুলো বলেই উনি বাথরুমে চলে গেলেন। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম। একটা মানুষের আর কতগুলো রূপ দেখবো আজ একসাথে আল্লাহই জানে। বাথরুম থেকে বের হয়ে দেখি মেয়েটা রুমে নেই। তাতে কি, চলে গেলাম কিচেনে রান্না করতে। উফ, আর ভাবতে পারছি না। ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম, ওনাকে দেখছি না। ওমা, উনি টেবিলে খাবার দিচ্ছেন। ওনার গেট আপ দেখে মনে হচ্ছে উনি নিজে রান্না করেছে। একটা চেয়ার টেনে দিয়ে বললেন, বসো, খেয়ে নিন। উনি নিজে আমার জন্য চেয়ার টেনে দিলেন। মানুষটাকে যত দেখছি অবাক হচ্ছি, রাগও হচ্ছে অনেক। উনি এগুলো কেন করছেন কিছু জানি না, আর বলছেনও না। রাগের জন্য ভেবেছিলাম বলি খাবো না, কিন্তু এত ক্ষুধা লেগেছে যে চুপচাপ খেতে বসে পড়লাম। উনিও বসলেন। খাওয়া দাওয়া শেষ হতেই রুমে চলে আসলাম। আমার ফোন বাজছে, নিয়ে দেখি আম্মু ফোন করেছে। ভয় ভয় রিসিভ করলাম। হ্যালো মা। আমরা কি তোর পর? আমাদের বললে কি আমরা বিয়েটা দিতাম না? মা প্লিজ। তোর বাবা কতটা কষ্ট পেয়েছে জানিস? অনেক কষ্টে মাকে বুঝিয়ে ফোন রাখলাম। ফোন রেখে পেছনে ঘুরেই হা হয়ে গেলাম। এ কি, আপনি এখানে? উনি বিছানায় শুয়ে আছেন। মানে আমার বাড়ি, আমার রুম, আমার খাট, তো আমি থাকবো না তো কে থাকবে? আর তুমি কি অন্য কাউকে এক্সপেক্ট করছিলে? ওনার কথা শুনে লজ্জা পেয়ে গেলাম। না, আসলে তা বলতে চাইনি। আমি কোথায় ঘুমাবো? আমি খাটের এক পাশে শুয়ে অন্য পাশে হাত দিয়ে দেখিয়ে দিলাম, এখানে ঘুমাবে। আপনার পাশে? হ্যাঁ, কেন? কোনো সমস্যা? না, বলেই উল্টো দিকে ঘুরে বসে পড়লাম। ওনার সাথে কথায় পারবো না। মাঝে কোলবালিশ দিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই মেয়েটার দিকে চোখ পড়ল। হাকলা রোদের আলো পড়েছে, কি মায়াবী লাগছে দেখতে। সারা রাত হয়তো মনে মনে অনেক কথা শুনিয়েছে আমাকে। ভাবতেই মুখে হালকা একটা হাসি চলে আসে। উঠে যাই, ফ্রেশ হয়ে নেই, অফিসে যেতে হবে। আর মোর ভেঙে ঘুম থেকে উঠে বসে চোখ ডলছিলাম। চোখ মেলে তাকাতেই মা গো বলেই দিলাম চিৎকার। কি হয়েছে বলেই ওর কাছে গেলাম। হাত দিয়ে চোখ ধরলাম। ছি, আপনার লজ্জা করে না? বলতে বলতে দাঁড়িয়ে গেলাম। মানে কেন? এভাবে একটা মেয়ের সামনে কাপড় ছাড়া চলে এলেন শুধু টাওয়াল পরে? ওহ, তুমি তো, প্রবলেম কোথায়? আমি তো মানে? কেন, তুমি কি চাও অন্য কারোর সামনে যাই এভাবে? ছি, আপনার আসলেই লজ্জা নেই। বলেই বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। উনি নাস্তা রেডি করছেন। শুধু আজকের জন্য, কাল থেকে আমি আর রান্না করছি না। তাহলে কে করবে? তুমি। আমি। দুজনে নাস্তা করে নিলাম। একটা কথা ছিল, হুম। আমি আজ অফিসের পর বাবার বাসায় যাব। যদি না করি? না করলেও আমি শুনছি না। হুম। শুনো। ঘুরে দাঁড়ালাম। জি? অফিসে কিন্তু আমরা বলছি না যে উই আর ম্যারিড। চোখ কুচকে তাকালাম ওনার দিকে। বললাম আমি যে মরে যাচ্ছি সবাইকে বলার জন্য। হুম। বেরিয়ে গেলাম অফিসে যাওয়ার জন্য। পিছন থেকে হর্ন দিয়ে যাচ্ছি, মেয়েটা দেখছেই না। উফ, কে এত হর্ন দিচ্ছে? পেছনে ঘুরতেই দেখি উনি। গাড়িতে উঠো। থ্যাংক ইউ, লাগবে না। উঠতে বলছি, উঠো।
বসের সাথে একত্রে যাওয়াটা সবাই ভালো চোখে দেখবে না বলেই একটা রিকশায় উঠে গেলাম। ওনাকে আর কিছু বলার সুযোগ দিলাম না। ভাবে কি উনি নিজেকে? উনি যা বলবে তাই হবে? একে তো আমাকে জোর করে বিয়ে করেছে, কেন করেছে তাও বলছে না, আবার মিথ্যাও বলা হচ্ছে। আর সহ্য হচ্ছে না আমার। রাগে ফুঁসতে ফুঁসতে অফিসে চলে এলাম। অফিসেও শান্তি নেই। অফিসে ঢুকতেই আমাকে দেখে অনেকেই কানাকানি শুরু করে দিয়েছে। গতকাল উনি যেভাবে সবার সামনে টেনে নিয়ে গেলেন, উফ, কি লজ্জা। কি খবর রিমি? জি ম্যাম, ভালো। আমার গতকালের মিটিংটা কবে হচ্ছে? আজই ম্যাম, ওনারা কিছুক্ষণ পর আসছেন। ওকে। আজকের মিটিং এর পেপারগুলো নিয়ে আসো তো। জি। সবাই কিভাবে দেখছে আমাকে, যেন আমি কোনো জোকার বা এলিয়েন। সব ওনার জন্য। সহ্য হচ্ছে না আমার একদম। ভাবতে ভাবতেই ওনার কেবিনে চলে এলাম। ক্যান আই কাম ইন? শিওর, বসো। মিটিং এর আগে সব একবার ডিসকাস করে নিলে হয়তো ভালো হবে। জি। আমি ওনাকে সব ডিটেলস বলছি। শুধু ওর দিকে চোখ যাচ্ছে। হালকা বাতাসে ওর চুলগুলো উঠছে। ওকে অপূর্ব লাগছে দেখতে। চুলগুলো জ্বালাচ্ছে। ঠিক করতে গিয়ে ওনার দিকে চোখ গেল। ওমা, সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। উনি তো আমাকেই দেখছে। চোখ সরিয়ে নিলাম, তাও ও দেখে ফেলেছে। হয়তো আমি ওকে দেখছিলাম। রাগ উঠে গেল। কে বলেছে ওকে চুলগুলো বাঁধার জন্য? ভালোই তো লাগছিল আমার। স্যার, আসবো? এসো। স্যার, ম্যাম ক্লায়েন্ট চলে এসেছে। মিটিংয়ের সময় হয়ে গেছে। ওকে, উই আর কামিং। ইদি সামনে ছিল। আমি ওর চুলের ক্লিপটা খুলে আগে চলে গেলাম পিছনে। ও কি বলল শুনলাম না। আমার চুল, উফ, আর পারছি না ওনাকে নিয়ে। পাজি একটা। মিটিং রুমে ওকে দেখেই রাগটা চরমে উঠে গেল। আমি চুল খুলে দেওয়ার পরও সাহস হয় কিভাবে আবার চুল বাঁধার? দেখাচ্ছি মজা। মিটিংটা শেষ হোক আগে। আমার চুল খোলা হচ্ছে, তাই না? একটা ক্লিপ গেছে তো কি হয়েছে? আমার কাছে কি ক্লিপের অভাব আছে নাকি? ওনাকে দেখে তো মনে হয় রেগে ভূত হয়ে আছে। তাতে আমার কি? মিটিং এ মন দিলাম। যাক, মিটিংটা ভালোই হলো। ডিলটাও ফাইনাল হয়ে গেল। আমি হাসি মুখে ওনার দিকে তাকালাম, কিন্তু উনি আমার দিকে তাকালেনই না। এমনকি সারা মিটিং এ একবারও আমার দিকে তাকাননি। ল্যাপটপে যে কি এত দেখে আল্লাহ জানে, আর উনিই জানে। পাগল মেয়ে একটা জুটেছে আমার কপালে। বারবার শুধু আমাকে দেখছি। আমি ওকে দেখছি কিনা ভাবছেই হয়তো আমি রাগ করে ওর দিকে তাকাচ্ছিই না। পাগল মেয়েটা তো জানেই না যে আমি শুধু ওকেই দেখছি আমার ল্যাপটপের সিসিটিভি ক্যামেরাতে। জানলে হয়তো লজ্জায় লাল হয়ে যাবে মেয়েটা। কিছু বলছেও না। বের হয়ে গেলাম। নিজের কেবিনে চলে এলাম। আমার জন্য নতুন একটা ডিল হলো, অথচ আমাকে একটা থ্যাঙ্কসও বললো না। আজ আর ফিরেই যাব না, বাবার বাসায় থেকে যাব একেবারে। ও মা, পালিয়ে গেল? এত ভয় পায় আমাকে? বলেই হেসে দিলাম। কেবিনে এসে ফোন দিলাম ইন্টারকমে। আমার কেবিনে আসো। জি, আসছি। আল্লাহ জানে কপালে কি আছে। মে আই কাম ইন? এসো। জি, বলুন। কাছে আসো। মানে? বাংলা বোঝো না? কাছে আসো। ওনার টেবিলের কিছুটা সামনে গেলাম। আরো কাছে। ওনার টেবিলের আরো একটু কাছে গেলাম। আরো কাছে। একদম ওনার টেবিলে গিয়ে দাঁড়ালাম। ওনার আর আমার মাঝে কেবল টেবিলটাই আছে। আমি কিছুটা উঁচু হয়ে ওর মাথার পিছনে হাত দিয়ে চুলের ক্লিপটা খুলে দিলাম। এখন যাও। এটা কি হলো? কেন? তুমি দেখতে পাও না নাকি ফিল করতে পারো না? কোনটা? আমি দুটোই পারি, কিন্তু আপনি চুল খুলে দিলেন কেন? কারণ তোমার বাঁধা চুল আমার পছন্দ না। তাতে আমার কি? আমার চুল আমি বাঁধবো না ছাড়বো সেটা আমার ইচ্ছা। ও, তাই বুঝি? চেয়ার থেকে উঠে একটু একটু করে ওর দিকে এগোতে শুরু করলাম। অবশ্যই। তাই বলে দিলাম দৌড়। উনি যেভাবে আমার দিকে আগাচ্ছিলেন, বলা যায় না যে মানুষ কি করে বসে। হা 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 হা। না এসে পারলাম না। যে দৌড় দিল হয়তো ভয় পাইছে। এক দৌড়ে আমার কেবিনে চলে এলাম। আল্লাহ, এই মানুষ নামী ভুট্টার হাত থেকে আমাকে বাঁচাও। অফিস টাইম শেষ। বের হয়ে গেলাম বাবা মার কাছে যাব। নিচে নামতেই ওনার ড্রাইভার আমার সামনে ওনার গাড়ি নিয়ে হাজির। ম্যাডাম চলুন। না, আমি গাড়িতে যাব না। আপনি আপনার স্যারকে নিয়ে যান, আমি চলে যেতে পারবো। প্লিজ ম্যাডাম, আপনি একা গেলে আমার চাকরি থাকবে না। কথাটা শুনে অনেক মায়া হলো, আর ওনার উপর প্রচন্ড রাগ হলো। কিভাবে পারে উনি অসহায় মানুষের সাথে এমন করতে? আচ্ছা চলুন। চলে এলাম বাবার বাসায়।
আমি গাড়ি থেকে নামতেই ড্রাইভার গাড়ির পেছন থেকে অনেক রকম মিষ্টি ফল গিফট নামাতে শুরু করলো। এত কিছু কোথা থেকে এলো? আপনি বের হওয়ার আগেই সারা নিজে গিয়ে এসব কিনেছেন। আমাকে বলেছেন বিয়ের পর আজ প্রথম আপনি বাপের বাড়ি যাচ্ছেন, কোনো কিছু কমপ্লেন না থাকে, তাই। ওনার আসল রূপটা কি আমি কোনোভাবেই বুঝে উঠতে পারছি না। উনি আমাকে পছন্দ না করেই এত কিছু করছেন, কিন্তু কেন? মনে মনে ভাবলাম। ম্যাডাম, এখানে পার্কিং এর জায়গা নেই, আমি আশেপাশেই আছি। আপনি যখন বাসায় যাবেন আমাকে ফোন দিলেই হবে, আমি চলে আসবো। না, আপনি চলে যান, আমি আজ যাব না। কিন্তু স্যার যে বললো আপনাকে নিয়ে যেতে। আপনার স্যারকে যা বলার আমি বলে দেব। বাবার বাসায়? আমাকে এত কিছু শহর দেখে অবাক হয়ে গেলেন সবাই। প্রতিবেশীরাও অনেকেই এসেছে আমাকে দেখতে। বাবা মার কাছে ক্ষমা চাইলাম তাদের কষ্ট দেওয়ার জন্য, এমন কষ্ট দেওয়ার জন্য যা আমি নিজেও জানি না। কিন্তু এ কথা তাদের বলা যাবে না, জানতে পারলে আমার চিন্তা করবে। আর সবে বাবার অপারেশন হয়েছে। আমাকে খুশি দেখে ওনারাও অনেক খুশি হলেন, আমাকে মাফও করে দিলেন। তোর সুখে আমরা সুখী রে মা। বাবা, তুমি আমার জন্য দোয়া করো। তা তুই একাইলি কেন? জামাই বাবাকে সাথে করে নিয়ে আসতে। আসলে অফিসে অনেক কাজ, তাই উনি আসতে পারেননি, অন্য সময় নিয়ে আসবো। আমরা তো ভেবেছিলাম জামাই বাবাজিও আসবে, তাই তার জন্য টুকটাক আয়োজনও করেছিলাম। আমি মুখ কালো করে বললাম, ও এখন জামাই সব, মেয়ে পর হয়ে গেল বুঝি? না রে মা, তুই কি কখনো পর হতে পারিস? বাবা আমায় বুকে জড়িয়ে নিলেন। রাত 10টা বেজে গেছে, আমি আরাম করে টিভি দেখছি ছোট ভাইয়ের সাথে। তুই যে আজ থাকছিস, জামাই জানে তো? উনি আপত্তি করবে না তো? না না, আপত্তি করবে কেন? তাই ভালো। শয়তানটার নাম নিতেই হাজির, মানে সে নিজে না, তার ফোন চলে এলো। মনে মনে বলছিলাম না হলে যে মা শুনে ফেলবে। আমি বারান্দায় চলে এলাম। হ্যালো। অলরেডি 10টা বাজে। আমার বারান্দায় ঘড়ি আছে? আমি জানি। তোমার বাসায় মানে? আমিও তো বাসায়, তুমি কোথায়? আমি আপনার বাসা না, আমার বাসার কথা বলছি। বের হচ্ছ কখন? জি না, বের হচ্ছি না। মানে? মানে আমি আসছি না। দেখো, ভালো হবে না কিন্তু। তাই কি করবেন? ও, আমাকে চ্যালেঞ্জ করা হচ্ছে? জি, পারলে কিছু করে দেখান। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড মিস্টার রোদ। আজকের রাত আমি আপনার সাথেই কাটাবো। মা দাঁড়াও, আমি দেখছি। গিয়ে দরজা খুলেই হা হয়ে রইলাম। আপনি? আমাকে চ্যালেঞ্জ করার আগে ভাবা উচিত ছিল, মাই ডিয়ার ওয়াইফ। আসলে একটা খাটাস, মনে মনে বললাম। কি রে মা, কে এসেছে? আসসালামু আলাইকুম। ওকে ধাক্কা দিয়ে ভিতরে চলে গেলাম। শ্বশুর শাশুড়িকে সালাম করলাম। বাবা, তুমি এত রাতে? কোনো সমস্যা হয়নি তো? না বাবা, আসলে ইতি বারবার ফোন দিচ্ছিল, ওর নাকি ভালো লাগছে না, তাই আর কি বলেই ওকে একটা চোখ মারলাম। ছি, কি বড় মিথ্যাবাদী, নিজে বাঁচার জন্য আমাকে ফাঁসাচ্ছে। ছি, আমি বাবা মাকে মুখ দেখাবো কিভাবে? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। মনে মনে বলছি, আর বড় বড় চোখ করে ওনার দিকে তাকিয়ে আছি। কি রে, তুই কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? যা, জামাই বাবাকে ঘরে নিয়ে যা, ফ্রেশ হতে দে, আমি খাবার রেডি করে তোদের ডাকছি। কিন্তু উনি তো আমাকে নিতে এসেছে। এই কি কথা? না বাবা, আজ কিন্তু তোমাদের ছাড়ছি না। হ্যাঁ, আমিও একমত। এত রাতে আর যেতে দিচ্ছি না। আপনারা যা বলেন তাই বলেই আবার ওকে চোখ মারলাম। বাবা, আমি ফ্রেশ হয়ে এসে আপনার সাথে কথা বলছি। ইচ্ছে না থাকা সত্ত্বেও ওনাকে রুমে নিয়ে গেলাম। রুমে ঢুকতেই ও আগে যাচ্ছিল, আমি পেছন থেকে ওকে টান দিয়ে আমার কাছে নিয়ে এলাম একেবারে। এ কি, উনি হঠাৎ আমাকে জড়িয়ে ধরাতে আমার আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। ওর কানের কাছে মুখ নিলাম, ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। চোখ খিচে দাঁড়িয়ে রইলাম। আমি মনে হচ্ছে ঠান্ডায় শক্ত হয়ে যাচ্ছি। আর করবি আমি চ্যালেঞ্জ? আমার ঘাট হয়েছে, ছাড়ুন আমায়। ধাক্কা দিয়ে সরিয়ে বেরিয়ে এলাম। উনি মানুষ না পাগল? উফ, আমার সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে, আর নিতে পারছি না ওনাকে। ওকে ফাইন, আমাকে হারানোর এবার মজা দেখাবো। আমার পাশেই এসে বসে পড়লো। উফ, অসহ্য, আমাকে জ্বালানোর মজা দেখাচ্ছি। খাও আগে। খাবার মুখে দিতেই চোখ বড় হয়ে গেল, আর চিবাতে পারছি না, এত ঝাল। কি হলো বাবা, খাবার মজা হয়নি? খাচ্ছ না যে? না মা, খাচ্ছি, অনেক মজা হয়েছে। আর চোখে ওর দিকে তাকালাম, ও মিটমিট করে হাসছে। আর বুঝতে বাকি রইল না কাজটা ওর করা। মেয়েটা এমন কেন? রাগ উঠে গেল। খাও বাচ্চু, আমাকে জ্বালানোর মজা বুঝো এখন। ওনার চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু উনি খেয়েই যাচ্ছে, থামছে না।
খাওয়া সম্পূর্ণ শেষ করে উঠে রুমে চলে এলাম। ও মা গো, কি ঝাল! মরে গেলাম রে। কারো রুমে ঢোকার শব্দ পেলাম। পিছনে ঘুরেই দেখি ইতি ওর কাছে গিয়ে ওকে দরজার সাথে শক্ত করে চেপে ধরলাম। ওর ঠোঁট দুটো আমার ঠোঁট দুটো দিয়ে আঁকড়ে ধরলাম। হাত থেকে পায়েসের বাটিটা পড়ে গেল। ওনার জন্য পায়েস নিয়ে এসেছিলাম ওনার ঝাল কমাতে, কিন্তু আমি কিছু বুঝে ওঠার আগেই উনি আমার ঠোঁট দুটো আঁকড়ে ধরলো। অনেক চেষ্টা করছি, নড়তে পারছি না। মুখ দিয়ে কেবল গুঙানির শব্দ বের হচ্ছে, তাও ওনার মুখেই সীমাবদ্ধ। ঝালনা কমা পর্যন্ত ওর ঠোঁট দুটো ছাড়লাম না। অনেকক্ষণ পর ছাড়লাম। ওর চোখ বেয়ে পানি চলে এলো। নিজের সর্বোচ্চ দিয়ে ওনাকে ধাক্কা দিলাম। আপনি কি মানুষ না পশু? বাথরুমে চলে এলাম। অনেকক্ষণ কান্না করলাম বসে বসে। এই দরজা খুলো, আমার কথা শোনো ইতি। উনি ডাকলেন, তাও দরজা খুললাম না। কিন্তু অনেকক্ষণ হলো ওনার কোনো সাড়া শব্দ পাচ্ছি না। বাথরুম থেকে বের হতে আমার চোখ চগড়া গাছ। স্যার বলেই চিৎকার দিলাম। উনি মাটিতে পড়ে আছেন। আমার চিৎকার শুনে বাবা মা ইমন চলে এলো। ওনার চেহারা লাল হয়ে গেছে। আমি যাই, ডাক্তারের ব্যবস্থা করি। বাবা দাঁড়াও, ওনার নিজস্ব ডাক্তার আছে। ড্রাইভারকে ফোন দিয়ে বললাম গিয়ে ডাক্তারকে নিয়ে এলো। ডাক্তার চেক আপ করলেন। ভয় পাওয়া লাগবে না, আমি অ্যান্টিডট দিয়ে দিয়েছি, ঘুমাক, ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে এমন হলো কেন? জালের অ্যালার্জি। মানে? জি, রুদ এর ছোটবেলা থেকে জালে অ্যালার্জি। জাল সে একদম সহ্য করতে পারে না। প্রথমে লাল হয়ে ফুলে যায়, এর মধ্যে জাল না কমলে জ্ঞান হারিয়ে ফেলে। আজও তাই হয়েছে। ভয় পেয়েন না, একটু পরে ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যাবার পর বাবা মা আমায় অনেকগুলো কথা শোনালেন। মা দেখেছিল আমায় ঝাল দিতে, তখন বাঁচার জন্য মিথ্যে বলেছিলাম যে ওনার ঝাল অনেক পছন্দ, না হলে উনি খাই না। কিন্তু এখন আমারও অপরাধবোধ কাজ করছে। ওনাকে মজা দেখাতে গিয়ে কি করে বসলাম। যদি ওনার কিছু হয়ে যেত তখন কি হতো? অনেকক্ষণ পর ওনার জ্ঞান ফিরল। এখন কেমন লাগছে? জি বাবা, এখন ঠিক আছি। আপনারা চিন্তা করবেন না, আপনারা গিয়ে শুয়ে পড়েন। ওনার দিকে খেয়াল রাখিস। মা আমাকে একটা খিচি দিয়ে চলে গেলেন। হুম, ওনার সামনে বলার কি দরকার ছিল? ফুক কি কেমন লাগলো? মিটমিট করে হাসছি। ফুক মিটমিট করে হাসছে, আমার জান বের হয়ে যাচ্ছিল। আর ওনার হাসি পাচ্ছে। হুম, আপনি আসলেই একটা খাটাস। বলেই খাটের অন্য পাশে ফিরে শুয়ে পড়লাম। আর তেমন কোনো কথা হলো না। সকালে চোখ খুলতে দেখি পাগড়িটা লুতুপুতু হয়ে ঘুমাচ্ছে। এলো চুল আর হালকা রোদ মুখের উপরে অপরূপ লাগছে। মন চাই এইভাবে আজীবন চেয়ে চেয়ে দেখি। ও কিছুটা নড়ে উঠল না। ও দেখার আগেই আমার বের হতে হবে আজ, কারণ ম্যাডামের জন্য সারপ্রাইজ আছে বলেই একটা শয়তানি হাসি দিলাম। রোদ ইতির একদম কাছে চলে এলো। ইতির নিঃশ্বাসটা গাঢ় হয়ে যাচ্ছে, বুকের ভিতর তোলপাড় করছে। মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে বুকের মাঝে ডিপ ডিপ করে বাড়ি দিচ্ছে। ইতি মাথা নিচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। রোদ তার হাত ইতির থুতনিতে রেখে ইতির মুখ উপরে তুলল। এখন ইতি চোখ বন্ধ করে আছে। রোদ ইতির কপালে হাত দিয়ে টিপটা ঠিক করে দিল। এখন ঠিক আছে। ইতি বিস্ময় নিয়ে চোখ খুলে তাকালো রোদের দিকে। তোমার টিপটা সরে গিয়েছিল, এখন ঠিক আছে। ইতির এত লজ্জা লাগছিল, মনে মনে কত কি ভেবে নিয়েছিল। আর হলো কি, লজ্জায় রোদের বুকে দুহাত দিয়ে ধাক্কা দিল। লজ্জায় ওনাকে ধাক্কা দিয়ে বললাম, ইস আপনি না, বলেই দৌড়ে চলে এলাম। ফ্রেশ হয়ে নিল দুজনেই। খুব ক্ষুধা পেয়েছে, আসেন খাবার দিচ্ছি। খেতে বসে। তুমি কিভাবে বুঝলে আজ বৃষ্টি হবে? কেন? এই যে খিচুড়ি রান্না করলে। না, খিচুড়ি তো আপনা থেমে গেলাম, বললাম না। কি হলো? কিছু না, এমনি খেতে ইচ্ছে হলো তাই রান্না করলাম। কেন, ভালো হয়নি? না, ভালো হয়েছে। একটা হাসি দিয়ে খেতে লাগলাম। মনে মনে ভাবছি শুধু কি খেতে মন চাইলো তাই রান্না করেছো, নাকি আমি পছন্দ করি বলে? মনে মনে বলছি আপনি খিচুড়ি খেতে ভালোবাসেন বলেই রান্না করেছি। আজ রোদ অনেকদিন পর তৃপ্তি করে খেলো। খাওয়া শেষ হতেই রোদের মাথায় দুষ্ট বুদ্ধি আসলো। আহ, কি ঝাল! ঝাল লেগেছে? বড় বড় চোখ করে ওনার দিকে তাকালাম। অনেক ঝাল, একটু মিষ্টি হবে। ওনার মুচকি হাসি দেখে বুঝে গেলাম মজা করছেন। দূর, আপনি। লজ্জা পেয়ে গেলাম, চলে যেতে নিলাম। উনি পেছন থেকে হাত ধরলেন। লজ্জাবে পালাচ্ছিল, হাত ধরে ফেললাম। এক টানে কাছে নিয়ে এলাম। ওর পিঠটা আমার বুকে এসে ঠেকলো। কাঁধ থেকে ওর ভিজা চুলগুলো সরিয়ে দিলাম।
মুখটা কাদের কাছে নিলাম। ওনার নিঃশ্বাস এসে আমার কাঁধে লাগছে। উফ, সহ্য হচ্ছে না। আবার বুকের ভেতর দুঃখপোকানি শুরু হয়ে গেল। মিষ্টি খাওয়াবে না? মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তাও বললাম, হাত না ছাড়লে মিষ্টি আনবো কিভাবে? ওই মিষ্টি খাবো না, তাহলে? তোমার মিষ্টি খাবো। ইস, আপনি না বলেই নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে এলাম। এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে ওরা একে অপরের সাথে। সারাদিন ভালোই কাটলো, অনেক গল্প করলো, একে অপরকে অনেকটা জানলো। এটি ভাবছে মানুষটাকে যতটা খারাপ ভেবেছে আসলে ও তো তাও খারাপ না। নারকেলের মতো বাহিরটা শক্ত, ডাবের মতো ভিতরটা একদম নরম। রোদ ভাবছে মেয়েটা কি নিষ্পাপ, একদম বাচ্চাদের মতো। আরো বেশি প্রেমে পড়ে গেল সে তার বউটার। সারাদিন অনেক হইচই করে দুজনে ক্লান্ত। কাল অফিস যেতে হবে, তাই সন্ধ্যার পর বাসার জন্য রওনা দিল। বাসায় আসতে আসতে রাত প্রায় 10টা। দুজন ফ্রেশ হয়ে নিল। ইতি রুম থেকে বের হতে নেয়, রোদ আটকায়। কোথায় যাও? ডিনার করা লাগবে না? রান্না করে আসি। না, এখন কষ্ট করে রান্না করা লাগবে না, আমি খাবো না। কেন? আমার কষ্ট হবে না? বললাম তো লাগবে না। আচ্ছা, তাহলে কফি করে আনি। সেটা করতে পারো, আমি বারান্দায় বসছি। ইতি কফি নিয়ে ঢুকতেই গিটারের আওয়াজ পেল। গিটারের সুরে ইতির ভালো মনটা আরো অনেক হাজার গুণ বেশি ভালো হয়ে গেল। কফি নিয়ে বারান্দায় এসে দেখে রোদ ইতির জন্য রকিং চেয়ারটা রেখে সোফায় বসে আছে গিটার হাতে। ইতি কফি রেখে বসতে বসতেই রোদ গান ধরলো। গান শেষ করেই রোদ ইতির দিকে তাকায়। ইতি একটা প্রশান্তির হাসি দিয়ে দেখে রোদের মনটা জুড়িয়ে যায়। ঘুমানোর সময় একটা কথা বলি? বলো। আমি না হয় অন্য রুমে ঘুমাই। অবাক দৃষ্টিতে তাকালাম ইতির দিকে, হাত ধরে কাছে টেনে নিলাম, একদম কাছে। ওর কপালে কপাল লাগিয়ে চোখে চোখ রেখে বললাম, থাকো না আমার পাশে। ওনার চোখের দিকে তাকিয়ে রইলাম। উনি আমার এতটা কাছে, ওনার মাঝে এক অস্থিরতা দেখলাম, কিছু হারিয়ে ফেলার ভয় দেখলাম ওনার চোখে। বললাম থাকবো। উনি আমার কপালে একটা চুমু খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন, মাঝে অনেকটা দূরত্ব রেখে। ওর কপালে একটা চুমু খেয়ে শুয়ে পড়লাম। এর বেশি যে কিছুই চাইতে পারবো না। পাগড়িটাকে কষ্ট দিতে চাই না যে। আমিও শুয়ে পড়লাম। ঘুম আসছে না। উনি কি ঘুমিয়েছেন? ছটফট লাগছে, মন চাইছে ওনার কাছে যাই, লজ্জাও করছে। কি ভাবেন ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আজ ওনার আগে আমি উঠেছি। ঘুমের মধ্যে কাছে এসে একটা হাত আমার পেটের উপর রেখে দিয়েছিলেন। আলতো করে ওনার হাতটা সরিয়ে দিলাম। উনি আরো শক্ত করে ধরলেন। ছাড়িয়ে নিলাম। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। নাস্তাও রেডি করে ফেললাম। ওনাকে ডাকতে এসে দেখি উনি ঘুম থেকে উঠে বসে বসে কি যেন ভাবছেন আর মুচকি হাসছেন। আমাকে দেখে থেমে গেলেন। নাস্তা করে অফিসে চলে এলাম। কি ম্যাডাম, আজ খুব খুশি খুশি লাগছে? কই না তো। বুঝতে পেরেছি। কি? কিছু তো হয়েছে। কিছুই হয়নি। হ্যাঁ, আসলে কিছু হয়নি। তাই তো স্যার এ নিয়ে 5 বার কেবিন থেকে বেরিয়ে এলেন তোমাকে দেখতে। কিছু হলে তো। অবাক হয়ে হা করে রাফসানের দিকে তাকালাম। আমাকে না দেখে মাথাটা ঘুরিয়ে পিছনে তাকাও। বেচারাকে একটু দর্শন দাও। এখন না দেখলে হয়তো পাগল টাগলই হয়ে যাবে। পেছনে ঘুরতেই দেখি স্যার দাঁড়িয়ে আছেন। সত্যি সত্যিই আমাকে দেখছে। ইস, ওনার চোখে চোখ পড়তেই লজ্জায় লাল হয়ে গেলাম। উনি একটা হাসি দিয়ে চলে গেলেন। কবে বলছো? কি? ওনাকে মনের কথা? বলে মাথা নাড়লাম। কেন? ওনাকে বলতে হবে। যদি না বলে? আরে বলবে বলবে, না বলে যাবে কই? আমার কাছে আসতে হবে। ইতি, ডোন্ট বি ফানি, সিরিয়াসলি বলছি, যদি কোনো কারণে উনি না বলে তাহলে কি হবে? হারিয়ে যাব। মানে? ওনাকে কথা দিয়েছি, কাজটা হলেই চলে যাব অনেক দূরে। তাই এর মধ্যে উনি না বললে চলে যাব বলেই চলে এলাম। রাফসানকে আর কিছু বলার সুযোগ দিলাম না। আপনার কি হলো? আপনি এমন করছেন কেন? তো কি করবা? রাগে বললাম, দুজন দুজনকে ভালোবাসো, সাপ দেখা যাচ্ছে, কিন্তু একে অপরের সুখের কথা ভেবে কেউ কাউকে কিছুই বলছে না। ভ্যাবাচাকা খেয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। এই মেয়ে সবাই কি আমার মতো যে বলে দিবে মনের কথা? হ্যাঁ, আপনিও কি কম নাকি? স্যারের জন্য বলেছেন, নিজে থেকে বলেছেন নাকি? ভেঙচি দিয়ে চলে এলাম। ওমা, এখন দেখি ও আমায় খোঁচা দিয়ে চলে গেল।
রাফসান আর রিমি অনেক চিন্তা করলো কি করবে। শেষে ভেবে বের করলো আসলে স্যারের মনে কি চলছে তা জানা লাগবে। কিন্তু কে যাবে? রাফসানের সাথে ইতির সম্পর্ক ভালো তা স্যার জানে, তাই সেভাবে কথা বলতে পারবে না। রাফসান মুচকে হাসি দিয়ে রিমির দিকে তাকিয়ে বলল, কি কি হ্যাঁ, কি দেখছেন? হাসিটা আর একটু বেড়ে গেল। ইম্পসিবল, আমি পারবো না, অসম্ভব। স্যারকে দেখলেই আমার হাত পা শক্ত হয়ে যায়। আরে বেবি শোনো, তুমি পারবা, ভয়ের কি আছে, আমি আছি তো। অসহায়ের মতো ওনার দিকে তাকালাম। উনি আমাকে ঠেলে ঠেলে স্যারের কেবিনে পাঠিয়ে দিলেন। দোয়াদরুদ পরে ভিতরে চলে গেলাম। স্যার আসবো? এসো। স্যার ফাইলগুলো দেখে দিতে হবে। বসো, দেখছি। মনে মনে ভাবছি অনেকগুলো ফাইল এনেছি, যেন সময় পাই। কিছু বলবে রিমি? হয়তো কিছু বলতে চাও। না মানে আসলে স্যার, ঢোক গিললাম। বলো কি বলতে চাও। স্যার আসলে আপনার পার্সোনাল ব্যাপারে বলার রাইট আমার নেই, তাও না বলে পারছি না। আসলে আবার ঢোক গিললাম। আসলে স্যার, ইতি ম্যাম কি সত্যি চলে যাবে? বলেই অসহায়ের দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলাম স্যারের দিকে। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে এক গ্লাস পানি রিমিকে দিয়ে বললাম, পানিটা খাও। মেয়েটা অনেক ভয় পেয়েছে, এক টানে পানিটা খেয়ে নিল। জানো রিমি, ইতি অনেক ভালো একটা মেয়ে, যার জীবনে যাবে সে অনেক সুখী হবে। কিন্তু কি জানো, আমার কপালে হয়তো সে সুখটা নেই। জিজ্ঞাসু দৃষ্টিতে স্যারের দিকে তাকালাম। আমি জানি তুমি ইতিকে অনেক ভালোবাসো, তাই সব ভয় ডর বাদ দিয়ে আমাকে প্রশ্নটা করছো। সত্যি কি জানো, এই মেয়েটাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আমি বললে হয়তো ও আমাকে ছেড়ে যাবে না জানি, কিন্তু আমি ওকে আর কষ্ট দিতে চাই না। অনেক কষ্ট দিয়েছি, আর না ওর সুখের কারণ হতে না পারি, অন্তত আর ওর কষ্টের কারণ হব না। তাই ওর সুখেই আমি সুখী। কিন্তু স্যার। ইটস ওকে রিমি, আর স্বার্থপর হতে পারছি না। স্যার আমাকে আর কিছু বলার সুযোগ দিলেন না। মন চাইছিল সব বলে দিই। বের হয়ে চলে এলাম। মুখ ভার করে রাফসানকে সব বললাম। রাফসানও মুখ ভার করে বসে রইল। রাফসান আর রিমি মুখ ভার করে বসে রইল। এখন কি হবে? কিছু একটা তো করতেই হবে। 2 দিন পর অফিসে নতুন লোক নেওয়া হবে, তাই ইন্টারভিউ চলছে। ইতি আর রাফসান মিলে ইন্টারভিউ নিচ্ছে। রোদে বিশেষ কাজ থাকায় সে থাকতে পারেনি। তাছাড়া ইতি আর রাফসান ওপর তার বিশ্বাস আছে তারা বেস্টটাকেই বেছে নিবে। সকাল থেকে অনেকগুলো ইন্টারভিউ নেওয়া হলো, কিন্তু কোম্পানির জন্য যোগ্য কাউকেই তাদের পছন্দ হচ্ছে না। মে আই কাম ইন? Yes, come in. Sit down. থ্যাংক ইউ। Your CV is quite impressive. ওরা একে একে প্রশ্ন করলো। আপনি একটু বাইরে অপেক্ষা করেন, আমরা আপনাকে একটু পর ডাকছি। ওরা দুজনেই পজিটিভ। ওকে, তাহলে এইটাই ফাইনাল। আদিকে আবার ভিতরে আসতে বলা হলো। ওয়েলকাম টু দ্য কোম্পানি। থ্যাংক ইউ ম্যাম। শি ইজ ইতি চৌধুরী, মেম্বার অফ কোম্পানি বোর্ড ফ্রম নাও অন উইল অ্যাসিস্ট্যান্ট হিয়ার। ইতি হ্যান্ডশেক করলো হাসি দিয়ে। থ্যাংক ইউ ম্যাম। আপনি কাল থেকে জয়েন করছেন। আদি স্ট্রংলি ইতিকে অ্যাসিড করা শুরু করলো। কাজের প্রতি ভালোই ডেডিকেটেড ছেলেটা। 2 দিন পর বিজনেস ট্রিপ শেষ করে রোদ বাসে গিয়ে না গিয়ে সোজা অফিসে চলে আসে। ইতি মিটিংয়ে ব্যস্ত থাকায় এখনও জানে না যে রোদ এসেছে। মিটিংটা শেষ করে বের হতেই রিমি এগিয়ে এলো। এমডি স্যার এসেছেন। ইতি প্রশান্তির একটা হাসি দিয়ে চোখের পলক ফেলে ধন্যবাদ জানালো রিমিকে। ইতি সোজা ক্যান্টিনে চলে গেল, রিমির হাতে কফি বানালো। এতদিনে রোদের কফির টেস্টটা ভালোই রপ্ত করতে পেরেছে ইতি। আর ইদানিং ইতির হাতের কফি ছাড়া রোদও খায় না। ইতি কফি নিয়ে রোদের কেবিনের দিকে হাঁটা দিল। কেবিনের কাছাকাছি আসতেই ইতি টের পেল আদি ওর পিছু পিছু আসছে। ইতি থেমে ঘুরে দাঁড়ালো। কিছু বলবে? নো ম্যাম। তাহলে? নো অ্যাকচুয়ালি। তুমি গিয়ে ফাইলগুলো কমপ্লিট করো, আমি আসছি। ওকে। ইতি হাসি মুখে রোদের কেবিনে ঢুকে গেল। কতক্ষণে রোদকে দেখবে আর তার তর সইছে না। ইতির তাই নকনাক করেই ভিতরে চলে গেল। হালকা হাসি মুখে কফি। রোদ পিছনে ফিরে তাকালো। ইতির দিকে দেখে রোদের চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। সেও হেসে দিল। ইতি কফিটা টেবিলে রেখে দিল। রোদ ইতির দিকে এগোতে লাগলো। রোদ 1 পা এগোচ্ছে, ইতি 1 পা পিছাচ্ছে। থ্যাংক ইউ। হাউ ওয়াজ দ্য ট্রিপ? সাকসেসফুল।
কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। কথা বলতে বলতে এসে ইতির পিঠ দেয়ালে ঠেকে গেল। রোদ ইতির একদম সামনে এসে দাঁড়িয়ে গেল, একে অপরের দিকে তাকিয়ে আছে। রোদ তার দুহাত ইতির দুপাশে দিয়ে ইতিকে আটকে দাঁড়িয়ে রইল, অপলকভাবে তাকিয়ে রয়েছে ইতির দিকে। রোদের গভীর চোখ দুটোতে ইতির হারিয়ে যেতে মন চাইছে। রোদ মনে ভর করে ইতিকে দেখছে। মুখটা ইতির আরো কাছে নিতেই ইতি চোখ বন্ধ করে নিল। রোদ আলতো করে ইতির কপালে একটা চুমু দিয়ে দিল। ইতির লজ্জায় লাল হয়ে গেল। এমন সময় রিমি দেখে ফেলল। সরি, আমি কিচ্ছু দেখি নাই। বলেই রিমি পিছনে ফিরে গেল। লজ্জায় ইতি বের হয়ে গেল। রিমি গিয়ে অলরেডি রাফসানকে সব বলে দিয়েছে। তাই বুঝি তলে তলে এত কিছু চলছে? ইতি রাগি রাগি চোখ করে রিমির দিকে তাকিয়ে রইল। হ্যাঁ, আমরা বললে কিছুই বলবে না, আর নিজেরা নিজেরা ঠিকই। ওয়েট ওয়েট ওয়েট, তোমরা যা ভাবছো আসলে তেমন কিছুই না। আমি ওনাকে বলেছি না, উনি আমাকে বলেছেন। তাহলে এটা সত্যি যে আমি ওনার স্ত্রী, আর আমার উপর ওনার অধিকার আছে। ওনাকে পাবো কিনা জানি না, তাই যেটুকু পাই তা হারাতে চাই না। আর পাগলটা যে আমাকে ভালোবাসে তা তো আমি জানি, শুধু তাকে দিয়ে বানানোর অপেক্ষায় আছি। বলতে তো হবেই, বাই দ্য হুক অর বাই দ্য কুক। আমরা দুজনেই পাগল, যত সব। রাফসান রাগ করে চলে গেল। রোদ সারাদিন খেয়াল করলো একটা ছেলে সারাক্ষণ ইতির পাশে বসে থাকছে, কিন্তু ব্যস্ততার জন্য কাউকে কিছু জিজ্ঞেস করা হয়নি। বাসায় এসেও রোদ কাজ নিয়ে ব্যস্ত, ইতির সাথে সেভাবে কথাও হয়নি। পরের দিন অফিসে সকাল থেকে ইতির মনটা খারাপ, সুন্দর মুখটায় কালো মেঘের ছায় আচ্ছন্ন হয়ে গেছে, কিন্তু কেউ বুঝতে পারছে না। সকাল থেকে এক কাপ কফি হাতে নিয়ে বসে আছে, কিন্তু এক চুমুক কফিও সে খায়নি। ইতির মন খারাপ দেখে রোদের অস্থির হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তাও কিছু বলছে না, কারণ ইতির উপর তো তার অধিকার নেই। কিন্তু রাফসান আর থাকতে না পেরে ইতিকে জিজ্ঞেস করে ফেলে, সমস্যা কি? ইতি ভাবনায় বিভোর। রাফসানকে সে দেখেনি। রাফসান টেবিলে একটা বাড়ি দেয়। সমস্যা কি তোমার? কি হয়েছে? কিছু না রাফসান, আমি ঠিক আছি। এমন সময় আদি চলে আসে, নক না করেই চলে আসে। এই পেপারগুলো। কি ব্যাপার? মেনার ভুলে গেছো নাকি? আই এম ইউর বস। নক না করে কেন এলে? আমি কি ডেকেছি তোমাকে? অনেকটা চিৎকার করে বলল ইতি কথাগুলো। আদি প্লিজ নাও গো, আই এম সরি। মন খারাপ করে চলে যায় ছেলেটা। রাফসান হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। ইতি আর চোখের পানি ধরে রাখতে পারে না, চোখ বেয়ে পানি পড়তে থাকে মেয়েটার। কি হয়েছে? ইতি চুপ করে রইল। চোখের পানি মুছো, কি হয়েছে বলো। ইতি তাও চুপ করে রইল। দেখো, এখন যদি তুমি আমাকে কিছু না বলো তাহলে আমি কিন্তু স্যারকে গিয়ে জিজ্ঞেস করব। রাফসান আর দাঁড়ালো না, হাঁটা শুরু করলো। সময় হয়ে আসছে রাফসান। রাফসান দাঁড়িয়ে গেল। আমি মনে হয় ওনাকে হারিয়েই ফেলবো। কেন বলছো এই কথা? আর মাত্র 1.5 মাস বাকি, এরপরে আমায় ওনাকে ছেড়ে চলে যেতে হবে রাফসান। আমি পারবো না ওনাকে ছাড়া থাকতে, আমি পারবো না। অনেকক্ষণ কান্না করলাম। তুমি কেন বলছো না ওনাকে? না রাফসান, তা হয় না। ওনার উপর বোঝা হতে চাই না, আর আমার ভালোবাসা ওনার উপর চাপিয়ে দিতে চাই না, তাই ওনার জন্য হলেও ওনাকে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু ইতি। প্লিজ রাফসান, আর না। আমি আমার ডিসিশন চেঞ্জ করব না বলেই চলে এলাম। নিচে নামতেই আদিকে দেখতে পেলাম। অহেতুক ছেলেটাকে বকলাম। সরি বলা দরকার ভেবে ইতি আদির কাছে যায়। সরি। আদি অবাক হয়ে পাশে তাকায়, দেখে ইতি। ইতিকে দেখে হাসি দিয়ে দিল। অ্যাকচুয়ালি তখন আমার ওইভাবে বলা উচিত হয়নি। অ্যাকচুয়ালি ইটস ওকে, আমি কিছু মনে করিনি, কিন্তু কিন্তু কি? আপনার মন খারাপ কেন? তোমাকে না কতবার বলেছি আমাকে তুমি করে বলতে। ওকে ওকে বলছি, আগে বলো তোমার মন খারাপ কেন? কিছু না। কিছু তো অবশ্যই, কিন্তু বলতে না চাইলে জোর করছি না। ইতি অনেকক্ষণ বসে আদির সাথে গল্প করলো। ছেলেটা অনেক সুন্দর করে কথা বলে, এত মজার মজার কথা বললো যে ইতি খিলখিল করে হেসে দিল। আদির কথা শুনে যেন ইতির হাসি থামছে না। রোদ দেখছে, কিছু বলছে না। এভাবে হাসলেই আপনাকে, সরি তোমাকে ভালো লাগে। রিমি, আমার কেবিনে একটু আসো তো। আসবো স্যার। ওই ছেলেটাকে 2 দিন ধরে দেখছি। কে?
ও তো আদি ইতি ম্যামকে অ্যাসিস্ট করছে। পরশু যে ইন্টারভিউ হলো ওকেই সিলেক্ট করেছে ইতি ম্যাম আর রাফসান স্যার। ও ওকে, তুমি যাও। আদির সাথে কথা বলেই ইতির মনটা কিছুটা ভালো হয়ে গেল। মন খারাপের কথা ভুলে গিয়েছিল। রোদ বেরিয়ে এলো। কি ব্যাপার, কাজে রেখে হাসাহাসি হচ্ছে খুব? রোদকে দেখে ভীতির হাসি থেমে গেল। না স্যার, অ্যাকচুয়ালি আমরা জাস্ট নতুন ক্লায়েন্টের ফাইলটা কি রেডি? ওই ফাইলটা আদিকে দেয়া হয়েছে। অলমোস্ট ডান। অলমোস্ট বলতে কিছু নেই, হয়তো হয়েছে নয়তো হয়নি। আর ইতি, মিটিংটা কাল, সো 2টার মধ্যে ফাইলটা রেডি হয়ে যাওয়া চাই। আর মিটিংয়ে তুমিও থাকছো। ওকে স্যার, আমি দেখছি। বলেই রোদ চলে গেল। এই রাক্ষসটা কে? ইতি ভ্রুকুচকে আদির দিকে তাকালো। কি বললে? রাক্ষসই তো। হি ইজ দ্য এমডি বলেই চলে এলাম। আদি হা করে তাকিয়ে রইল। আদি ইতির কিছু পিছে পিছে গেল। সিরিয়াসলি? উনি আমাদের এমডি? হুম। বাট বান্দা হ্যান্ডসাম আছে। ইতি মনে মনে হাসলো। দেখতে হবে না জামাইটা কার। হাজার কাজের মাঝেও রোদের মন ইতির উপরই রয়ে গেছে। আদিও যে বড্ড বেশি ইতির পিছু করছে। অনেকক্ষণ হলো এদিকে দেখছে না রোদ। কাঁচের গ্লাসের এপাশে ওপাশে ওদের কেবিন। বারবার চোখ যাচ্ছে, না মেয়েটা আসছে না কেন, কই গেল? রোদ আর অপেক্ষা করতে পারলো না, বেরিয়ে গেল। রিমি, ইতি কোথায়? ম্যাম তো স্টোরে গেছেন। ওকে। বলেই চলে যেতে যেয়ে আবার ফিরে এলো। ইতি কি একা গেছেন? না, স্যার ম্যামের সাথে আদিও গেছেন। মনে মনে এটাই ভাবছিল রোদ, কারণ অনেকক্ষণ ধরে ইতির সাথে আদিকেও দেখা যাচ্ছে না। রোদ আর অপেক্ষা না করেই সে স্টোরে চলে গেল। স্টোরে গিয়ে রোদের চোখ কপালে উঠে গেল। ইতি সেলফের উপর উঠেছে ফাইল নামানোর জন্য, আর আদি নিচে দাঁড়িয়ে কথা বলছে। শুধু কথা না, ইতিকে হাসাচ্ছে। দেখে রাগ উঠে গেল রোদের। বেখেয়ালে পড়ে যেতে পারে মেয়েটা, যা ভাবলো তাই। ইতি পড়ে যেতে গেল, দেখে দৌড়ে এলো। আদিও এগিয়ে যাচ্ছিল। রোদ আদিকে হাত দিয়ে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই আদি গিয়ে ছিটকে পড়ে। আ বলে চিৎকার দিয়ে চোখ বন্ধ করে নিলাম। ভাবলাম এই বুঝি শেষ, কিন্তু না, নিজেকে কারো কোলে অনুভব করলাম। চোখ খুলতেই দেখি আমি ওনার কোলে। রাগে ওনার চোখ লাল হয়ে এত বড় বড় হয়ে গেছে। এই মেয়ে, তুই কি পাগল নাকি? এত উপরে কেন উঠেছ? মাথায় সমস্যা নাকি? এখন যদি কিছু হয়ে যেত? এখন আমি না থাকলে কি হতো? আমি মিটমিট করে হাসতে লাগলাম। আমার কিন্তু রাগ হচ্ছে। আর এই ছেলে, তুমি থাকতে ও কেন উপরে উঠলো? আর এত হাসাহাসির কি আছে? এভাবে ডিস্ট্র্যাক্ট করলে তো পড়েই যাবে। যত সব ইউজলেস পিপল। বলেই রোদ বাহিরের দিকে হাঁটা শুরু করলো। হ্যাঁ, কি করছেন? আবার কি হলো? কোথায় যাচ্ছেন? এখন কি কেবিনেও যেতে পারবো না? যান, কিন্তু আমাকে তো নামান। ও, রোদ ভুলে গিয়েছিল যে ইতি ওর কোলে। ইতি হেসে দিল। রোদ রেগে বেরিয়ে গেল। পিছনে ঘুরতেই দেখে আদি উঠে দাঁড়াচ্ছে। পড়ে গেলাম আমি, আর উঠে দাঁড়াচ্ছ তুমি কেন? স্যার যে ধাক্কা দিল রে বাবা। স্যার তোমাকে ধাক্কা দিয়েছে, বাট কেন? কে জানি কোথা থেকে চলে এলো। তুমি পড়ে যাচ্ছ দেখে দৌড়তে নিলাম, আর কোথা থেকে এসে উনি আমাকে ধাক্কা দিয়ে নিজেই দাঁড়িয়ে গেলেন। আসলে রাক্ষস লোক একটা। কি বললেন? দিলাম দৌড়। রাক্ষসকে রাক্ষস বলছি। পাগল একটা ছেলে। হেসে দিলাম। উনি আদিকে ধাক্কা দিয়ে আমায় ধরলেন। ওয়েট ওয়েট, তার মানে উনি আগেই এসেছেন, সামনে আসেননি, আড়াল থেকে দেখছিলেন। আর যেই আমি পড়ে গেলাম, আদি আমায় ধরবে ভেবে উনি আদিকে ধাক্কা দিয়ে আমায় কোলে তুলে নিলেন। ইয়েস, আমার বস পর আপনি ফেসে গেছেন। আপনাকে তো মনের কথা বলতেই হবে। তাও ব্যাপারটা আর একটু শিওর হতে হচ্ছে। ভাবতে হবে। পেয়েছি, বুদ্ধিও হাজির। এখন শুধু সময়ের অপেক্ষা। সারাদিন রোদের রাগে রাগে কাটলো। ইতি পড়ে যাওয়ার জন্য নয়, ওই আতির উপর। ছেলেটা এত কেন ইতির পিছে পিছে থাকে? বিকেলে কাজ শেষ করি ইতি রিমির কাছে হাজির। ম্যাম এভাবে তাকিয়ে আছেন কেন? ইতি আজব দৃষ্টিতে তাকিয়ে আছে রিমির দিকে। রিমি বুঝে গেছে রিমিকে দিয়ে কোন কাজ করাবে, তাই এভাবে তাকিয়ে আছে। কারণ রাফসানও এটাই করে, তাই রিমির বুঝতে অসুবিধা হলো না। কি করতে হবে ম্যাম? ইতি সব বলে দিল কি করতে হবে। প্ল্যান অনুযায়ী সব ঠিক হলো। রোদ করিডোরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। এমন সময় রিমি আর রাফসানের কথা শুনতে পেল। সেদিকে কান দিল না, কিন্তু রিমির কথা শুনে থমকে গেল রোদ।
কান থেকে ফোন নামিয়ে ফেলল। হাসছো কেন? আজ কিছু হতে যাচ্ছে। কি? গেস করে। পারছি না, তুমি বলো, আমার সহ্য হচ্ছে না। আজ আদি ইতি ম্যামের জন্য স্পেশাল কিছু প্ল্যান করেছি। স্পেশাল মানে? আদে আর ইতির মধ্যে কিছু চলছে নাকি? আদির সাইড থেকে তো ফুল অন চলছে, এখন শুধু ম্যাম কি ফিল করে তা জানার অপেক্ষা। কথাগুলো শুনে রোদ যেন আকাশ থেকে পড়ল। ইতির কেবিনের দিক দিয়ে গেল। ইতি নেই। পিছনে ঘুরতে দেখে ক্যান্টিন থেকে ইতি আর আদি হাসাহাসি করতে করতে আসছে। ভালোভাবে খেয়াল করতেই দেখতে পেল ইতি যে সাইড দিয়ে আসছে, সামনে কিছু পড়ে আছে। ইতি সেদিকে দেখছেই না, দেখবে বা কিভাবে? সে তো আদির কথা শুনে হাসায় ব্যস্ত। অসহ্য, যা ভাবা তাই কাজ। রোজ আজ যা ভাবছে তাই হচ্ছে ইতির সাথে। ইতি আর দু কদম আগালেই পড়ে যাবে, পা পিছলে পড়ে যাবে। কিন্তু না, হয়তো পড়বে না, আদি ধরে ফেলবে। ইম্পসিবল। রোদ আবার দৌড় লাগালো। ঠিক দু এক কদম আগাতে ইতির পা পিছলে গেল। ইতি পড়ে যাওয়ার আগে রোদ ওকে ধরে ফেলল। এক হাত ইতির কোমরে, আরেক হাত দিয়ে ইতির হাত ধরে ফেলে। ইতি হাঁ করে রোদের দিকে তাকিয়ে রইল। রোদও তাকিয়ে রইল ইতির দিকে। দুজন দুজনকে দেখতে লাগলো। কেউ কারো দিকে থেকে চোখ ফেরাতে পারছে না। ইতি মনে মনে মিটমিট করে হাসছে। পাগলটা তাই করলো। ইতি যা ভেবেছিল তাই হলো, কারণ রিমি আর রাফসানের কথাগুলো ইতির সাজানো ছিল রোদ কি করে দেখার জন্য। রোদ এভাবেই অনেকক্ষণ আগলে রাখে ইতিকে। আস্তে করে বললাম, সবাই দেখছে। কিছুটা বিব্রত বোধ করলাম। সোজা হয়ে দাঁড়ালাম, ইতিকে ছেড়ে দিলাম। না, পড়ে যায়নি। সোজা করে দাঁড় করিয়ে দিলাম। ছোট করে একটা কাশি দিলাম। আপনি ঠিক আছেন তো? আমার কি হবে? সবার এখানে কি, যে যা জায়গায় যাও। ইতির দিকে তাকালাম। এই মেয়ে, এই চোখ কোথায় থাকে? হ্যাঁ, দেখে হাঁটতে পারো না? আর সমস্যা কি? এত হাসাহাসি কেন করো? আমি কি সবসময় ফ্রি থাকি নাকি? তোমাকে পাহারা দিতে যে কখন তোমার বিপদ আপদ হবে আমি বাঁচাবো বলেই চলে এলাম। ওনার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আর মুচকি মুচকি হাসলাম। এটা কি হলো? ঘুরে দাঁড়ালাম কোনটা? উনি সেদে এসে বাঁচালো, আবার কথা শুনিয়ে চলে গেল। আর উনি না আসলেই বা কি হতো? আমি ছিলাম না বুঝি? মিনমিন করে বললাম, বারবার আমাদের মাঝে আসতেছে। কি বললা? আরে কই কিছু না তো। বেটার। অফিসটাই শেষ হয়ে গেল। একে একে সবাই বেরিয়ে যাচ্ছে। ইতিও রেডি হচ্ছে বেরোবে বলে। রোদ দেখছে বসে বসে। মেয়েগুলো পরেও আসার আগে রেডি হয়ে যাওয়ার সময় রেডি হয়। এরা পারেও বটে, বাসায় তো যাবে, এত রেডি হবার কি আছে? ইতি বেরোলে রোদ বেরোবে। এমন সময়ই দেখে আদি ইতির রুমে হাজির, একসাথে বেরোবে বলে। রোদ আর দেরি না করে ফোন দেয়। একটু আমার কেবিনে আসো তো। আমি তো বের হব। আমি কেবল একটা ফাইল দিব, নিয়ে যাও সাথে করে। ওকে, আসছি। আবার কি হলো? কিছু না, তুমি যাও লবিতে, একটু ওয়েট করো, আমি আসছি। দেরি করো না। দেরি হলে তুমি চলে যেও। জি না, আজ যাচ্ছি না আপনাকে ছাড়া। আসবো স্যার। এসো। আদি তোমার কেবিনে কি করছে? এখনো বাসায় যায়নি? হা করে অবাক হয়ে একবার পেছনে দেখলাম, না, মাঝের কর্নারটা তো দেয়া। তাহলে উনি দেখলো কিভাবে যে আদি এসেছে? কি হলো বললে না? ও বায়না ধরলো আজ একটু ওর সাথে বের হতে, তাই আর কি। বসা থেকে উঠে দাঁড়ালাম, ভ্রু কুঁচকে ওর দিকে তাকালাম। ওমা, উনি এইভাবে তাকিয়ে আছেন কেন? মনে মনে বললাম। এক ঝটকায় ওর হাত ধরে ফেললাম। যাওয়াচ্ছি বলে ওকে নিয়ে বেরিয়ে গেলাম। আদি লবিতে ওয়েট করছে, তাই ইচ্ছে করেই করিডোরে লিফট দিয়ে ইতিকে নিয়ে নিচে নেমে এলাম। এইসবের মানে কি? তুমি এখন বাসায় যাবে, অন্য কোথাও যাবে না। আমি অন্তত ওকে বলে আসতাম। সেটা এখনো বলতে পারো, ফোন করে বলে দাও। ব্যাগ থেকে ফোনটা বের করে হাতে নিলাম কেবল, তখনই আবার উনি চিৎকার করে উঠলেন। ওয়েট ওয়েট, ফোন করা লাগবে না, টেক্সট করে দাও। রাগে চোখে ওনার দিকে তাকালাম। দেখে লাভ নেই, যা বলছি তাই করো। নাও উই আর ফ্রেন্ডস, তাই তুমি আমার কথা শুনতে বাধ্য। উফ, ওনাকে নিয়ে আর পারলাম না, তাই কথা না বাড়িয়ে উনি যা বলল তাই করলাম। মিথ্যে মিটিং এর বাহানা দিয়ে দিলাম। এখন খুশি তো? একটা হাসি দিলাম, আর কিছুই বললাম না। আপনি খুশি হন আর না হন, আজ আমি অনেক খুশি। আমি জানি আদির মনে আমার জন্য ফিলিংস আছে,
শুনেই আপনি আমাকে ওর সাথে যেতে দেননি। আমি জানি আপনি অন্য কারোর সাথে আমাকে সহ্য করতে পারবেন না। প্লিজ একবার বলে দেন না আমাকে ভালোবাসেন। আমি প্রমিস করছি আপনার বলতে হবে না। আমি সারা জীবন আপনার পাশে থাকবো। প্লিজ বলেন না একবার। মনে মনে গভীর চিন্তায় মগ্ন হয়ে ভাবছিলাম কথাগুলো। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না।